নমস্কার। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইতিমধ্যেই আপনারা জানেন, আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবার কথা এবং সেদিকে তাকিয়ে রয়েছে আপামর সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা সেদিকেই তাকিয়ে রয়েছেন কি হতে চলেছে, শুনানি হবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী। এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি অনেক কথাই বলেছেন আমাদের সঙ্গে, বেদনার সঙ্গে বলেছেন, ক্ষোভের সঙ্গে বেশ কিছু কথা বলেছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে কথাগুলো শুনলে আপনিও মর্মাহত হবেন, আপনিও হতবাক হবেন, আপনি আশ্চর্য হবেন, যেমন কিছু কথাবার্তা তিনি আমাদের সামনে বলেছেন। সে কথাগুলোর মধ্যে আমি অবশ্যই প্রবেশ করব, আমি বেশি সময় নেব না আপনাদের। কিন্তু একটি কথা না বললেই নয়। আপনি ভাবুন তো, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, প্রত্যেকেই চায় জীবনের সব থেকে মূল্যবান সময়টি রাজ্য সরকারের সহযোগিতার জন্য ব্যয় করেছেন, দেশের জন্য ব্যয় করেছেন। তার অবসরকালীন জীবনটা একটু সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবেন, আর্থিকভাবে সচ্ছল অবস্থার মধ্যে কাটাবেন, সে জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। তাদের বকেয়া ডিএ তারা ঠিক মতো পাচ্ছে না। এবং একজন সরকারি কর্মচারী, এই মুহূর্তে তিনি চাকরি করছেন সব থেকে নিচু স্তরের কর্মচারী, তার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, তিনিও আপনাকে বলে দেবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে আমি এই মুহূর্তে বেতন কম পাই প্রায় 18,000 টাকা ডিএ বাবদ। আপনি ভাবুন, একজন উচ্চস্তরের কর্মচারী তিনি কত টাকা ডিএ কম পাচ্ছেন, এইভাবে বঞ্চিত হচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একজন আইনজীবীকে সুপ্রিম কোর্টে নিয়োগ করা হয় এই ডিএ মামলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে। একটা তথ্য আপনারা নিশ্চিতভাবে ইতিমধ্যে জেনেছেন, সমাজ মাধ্যমে যেটা নিয়ে ভীষণ প্রচার হচ্ছে, সেটা হচ্ছে এই 2024 সালের 19শে সেপ্টেম্বর একজন আইনজীবীকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, পেমেন্ট করা হয়েছে 1 কোটি টাকা। তবে এই 1 কোটি টাকার মধ্যে 8 থেকে 10 লক্ষ টাকা বিভিন্ন আয়কর, জিএসটি কেটে হয়তো তার হাতে গিয়ে পৌঁছেছে, তার পকেটে ঢুকেছে 90 থেকে 92 লক্ষ টাকা। একজন আইনজীবী, যার মধ্যে রয়েছে ডিএ মামলার টাকা। আপনি ভাবুন, একজন আইনজীবীকে যদি এতগুলো টাকা পেমেন্ট করতে হয়, মামলাটি চলছে 2022 সাল থেকে। কল্পনা করুন তো, শুধু একজন আইনজীবী তো না, এমন তো বহু আইনজীবী আছে বিভিন্ন মামলায়। এবং আমাদের রাজ্য থেকে বড় বড় আইনজীবীরা নিশ্চিতভাবে সেখানে যান, সুপ্রিম কোর্টের শুনানির দিন হাজির হন, তাদেরকেও একটি মোটা টাকা পেমেন্ট করতে হয়। আপনি বলুন তো, কত টাকা পেমেন্ট করতে হচ্ছে রাজ্য সরকারের এই সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা লড়বার জন্য? তাহলে স্বাভাবিকভাবে এই টাকাগুলো দিয়ে কর্মচারীদের, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের তো দিয়ে দেওয়া যেতে পারত, কিছুটা হলেও তো দেওয়া যেতে পারত। সে টাকাটা দিতে চাইছে নাকি রাজ্য সরকার, এটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এগুলো তার হকের টাকা, মৌলিক অধিকার। এই ডিএটা, এই মামলা লড়তে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপক অংশের টাকা ব্যয় হচ্ছে। তবে একথা ঠিক, রাজ্য সরকারি কর্মচারীদের খানিকটা দুর্বল করে দিতে পারে, কারণ একটা শাসকের কোষাগারে তো প্রচুর টাকা থাকে, সে তো কিছু টাকা, কোটি কোটি টাকা ব্যয় করতেই পারে, কিন্তু কর্মচারীরা এত টাকা কোথায় পাবেন? এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যখন মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে, কনফেডারেশনের সম্পাদক। তিনি যে কথাগুলো বলেছেন, আপনাদের সময় আর নেব না, আসুন সরাসরি আমরা মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে প্রবেশ করি। তিনি কি বলেছেন, তাদের ভেতরকার যন্ত্রণা, ক্ষোভ, বেদনার কথা তিনি জানিয়েছেন। আসুন আমরা সরাসরি তার বক্তব্যের মধ্যে প্রবেশ করি। নমস্কার। নমস্কার। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রিন্স মন্ডল কথা বলছি। আগামী 7 তারিখে কোর্টে আপনাদের মামলাটি আবার ওঠার কথা আছে। হ্যাঁ, আপনি যাচ্ছেন তো নিশ্চিত? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জানার যে বিষয়টা, যে এই দিনকে মামলাটা উঠবে, এই বিষয়ে আপনি নিশ্চিত আছেন? আপনারা নিশ্চিত বলতে ব্যাপারটা কি, দেখুন 13 বার হয়ে গেছে, ওঠেনি। এবার একটু ব্যতিক্রম আছে। এতদিন মামলাটা মিসলেনিয়াস হিসাবে ছিল, ঠিক আছে। মানে এখানে আপনার ধরুন মামলাটা ডিসমিস হবে না অ্যাডমিশন হবে, হ্যাঁ, এই দুটো বিচার্য বিষয় ছিল, যেটা
খুব অল্প সময়ের মধ্যে সেটা সিদ্ধান্ত নিয়ে নিত জাজেরা, হ্যাঁ, কিন্তু সেই সিদ্ধান্তটুকু নিতে পারেনি জাজেরা। তারপরে সরকারি অ্যাডভোকেটও আপনার এক্সটেন্সিভ মানে বিস্তৃত শুনানি চেয়েছে, হ্যাঁ, হিয়ারিং, লেন্থ হিয়ারিং চেয়েছে। সেই কারণে এবার দেখলাম যে নন মিসলেনিয়াস হিসাবে মামলাটা ট্রিট হয়েছে। হুম, নন মিসলেনিয়াস হিসাবে ট্রিট হওয়া মানে ওই নন মিসলেনিয়াসে আপনার মামলার হিয়ারিং হয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই দুটো বিচার্য বিষয়ে আমরা মনে করছি যে এবার হিয়ারিংটা, হ্যাঁ 2022 নভেম্বর থেকে এই পর্যন্ত 13 বার হ্যাঁ আপনার পিছিয়েছে। 28 নভেম্বর 2000 মানে 22-এর 28 নভেম্বর প্রথম হিয়ারিং হয়েছে, হ্যাঁ, বুঝলেন তো, 28 নভেম্বর। হুম, তারপরে 15ই জুলাই 2024 13তম শুনানি ছিল। হুম, হুম, হ্যাঁ, এবার তারপরে দেখুন, একটা মামলা হিয়ারিং যদি না হয় তারপরে ম্যাক্সিমাম দিতে পারে, ম্যাক্সিমাম যে সময়টা দিতে পারে সেটা 6 মাস, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং সেটাই দেখলাম যে আমাদের ঘাড়েই সেই কোপটা পড়লো। মানে ধরুন 15ই জুলাই, তারপরে 7ই জানুয়ারি। এই যে আপনাদের হ্যাঁ এতবার যে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ এসএলপির বিষয় নিয়ে, তাতে করে আপনারা প্রধান বিচারপতির কাছে নিশ্চিতভাবে আপনারা এর আগে দিয়েছি দেখুন, দিয়েছি। সেটা আমাদের আইনজীবীরা বলেছে, যেহেতু আমরা মামলাকারী সংগঠন, হুম, আমাদের এইভাবে রিকোয়েস্ট করাটা ঠিক না। তাতে তিনি হয়তো একটু রাগান্বিত হতে পারে, কিছু একটা হতে পারে। হুম, হ্যাঁ, কিন্তু যারা মানে ওই অবসর নিয়েছে তাদের তো খুবই অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেকটাই দুর্বল। একদম। তারা যদি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে কোনো বাধা নেই বলেই হুম, মনে করি। অতএব তাদের দিয়ে তাদেরকে যদি আপনারা বলেন তারা রিকোয়েস্ট করতে পারে। সে মতে আমাদের ওই অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন আছে, হুম, ফেডারেশন, হ্যাঁ, তাদের মার্জভাবে তারা করেছে, ইন্ডিভিজুয়ালও অনেক করেছে, সাধারণ অবসর নিয়েছে সেরকম কর্মচারীরাও করেছে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি আর কি, এই আর কি এই রিকোয়েস্ট মামলাটি গেছে। এবার এখনো পর্যন্ত কার এজলাসে রয়েছেন বিচারপতি? দেখুন, বিচারপতি আপনার দীনেশ মাহেশ্বরী বেঞ্চে ছিল, হুম, হুম, সেকেন্ড ম্যান হিসাবে ছিল ঋষিকেশ মাহেশ্বরী, ঠিক আছে। হুম, হুম, তারাই বেশ কয়েকটা মামলা শোনার পরে দীনেশ মাহেশ্বরী যখন রিটায়ার করেছে, হ্যাঁ, 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 তারপরে ঋষিকেশ রায় মানে প্রধান, প্রধান বলতে মানে ওই বেঞ্চের প্রধান বিচারপতি হুম, হয়ে গেছেন। তারপরে সেকেন্ড বিচারপতি অনেক চেঞ্জ হয়েছে। হুম, হ্যাঁ, SBN পাদ্রি এবার মানে গতটাতে ছিল, এবারও হয়তো থাকবে বা নাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ঋষিকেশ রায় থাকবে। ঋষিকেশ রায়ের বেঞ্চ আর কি, সেটা বলতে পারেন যে ঋষিকেশ রায়। একটা কথা খুব উঠে আসছে, এই নতুন বিচারপতি মিস্টার খান্না এই দায়িত্বভার নেওয়ার পরে প্রধান বিচারপতি হিসাবে মানুষের মধ্যে একটা অন্যরকম গতিবিধি লক্ষ্য, একটা আশা দেখা যাচ্ছে। যেমন আমরা এসএসসি মামলায় দেখলাম, বিষয়টাকে উনি একটু অন্যভাবেই দেখলেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কি আপনাদের একটু আশায় জাগছে যে মামলাটা নিষ্পত্তির দিকে যেতে দেখুন, পারে? এই ব্যাপারে আমরা কিছু বলবো না। ব্যাপারটা কি, ঘটনাটা এটা বলাটা ঠিক শোভনীয় নয়, মানে যেহেতু আমরা মামলাকারী সংগঠন, কিন্তু আমরা সেটা দেখছি, ইউটিউবে দেখছি বা বিভিন্ন কর্মচারী সমাজ পোস্ট করছে, হ্যাঁ, সেগুলো আমাদের চোখে আসছে যে এবার হয়তো একটা সুরাহা হবে, বিচারপতি, প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে, হ্যাঁ, তিনি এসএসসি মামলাটা খুব সুন্দরভাবে শুনেছে, হ্যাঁ, একদম প্রথম দিন একটা রায় দিয়েছিল ওই আপনার হলদিয়ার ব্যাপারে 2000 কোটি টাকার যে ইন্টারেস্ট, সেটা দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে। এই বিভিন্ন বার্তাগুলো তো আমরা চোখে দেখছি বা শুনছি। সে মতে মানে সেটা তো স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ বা সাধারণ মানুষের যদি মানে এটার উপর একটা নির্ভরতা আছে, সেক্ষেত্রে আমরাও তার সঙ্গে সহমতি পোষণ করব, কিন্তু প্রত্যক্ষভাবে আমরা কিছু বলছি না। এই একটা খবর যেটা হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে সম্প্রতি এবছরেরই সম্ভবত সেপ্টেম্বর মাসেই হুম রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলা লড়বার জন্য বিশেষ একজন আইনজীবীকে দেওয়া হয়েছে প্রায় 1 কোটি টাকা, হচ্ছে কেটে কুটে বিভিন্ন হচ্ছে
জিএসটি এছাড়া অন্যান্য বিষয় কেটে হয়তো প্রায় উনি 90 লক্ষ টাকার কাছাকাছি হ্যাঁ, পেয়েছেন। সেটা তো প্রকাশ্যে এসছে, এবং সেটা নিয়ে গতকাল সন্ময়বাবু আমাকে ধরেছিলেন। হ্যাঁ। সন্ময়বাবু ঠিক আপনি যেমন ভাবে বলছিলেন সেভাবেই বলছে, কতটা আশা কি আছে অমুক তমুক। তখন সন্ময়বাবু বললেন যে, বড়বাবু আমি একটা ইনফরমেশন পেয়েছি এবং অথেন্টিক ইনফরমেশন, আমার কাছে তার পেপার তো আমরা তো স্টান্ড হয়ে গেছি। কিন্তু সেটা আমরা জানি যে মানে ওখানে আইনজীবীদের 20, 22, 25 লক্ষ টাকা এক একটা শুনানিতে দেওয়া হয়। হ্যাঁ, সেক্ষেত্রে 1 কোটি টাকা মানে ওই দিন আরো একটা বা দুটো মামলা হতে পারে। হ্যাঁ, কারণ এসএসসিটাও 7 তারিখ পড়েছে, আমাদেরটাও পড়েছে। স্বাভাবিকভাবে দুটো মামলা আর বা 3টে মামলা কোনটা, সেই পরিপ্রেক্ষিতে 1 কোটি টাকা হয়ে যায়। আমরা তো সত্যি আমরা তো অবাক, কারণ আমাদের আমাদের মামলাতে মানে আমাদের যে মানে মানে অর্থনৈতিক মানে আমরা যে ব্যবস্থা করতে পারছি, তাতে যদি এইভাবে খরচা হতো তো আমরা কিছুতেই পারতাম না। কিন্তু সরকার জানে, যে সরকার 1 কোটি টাকা খরচা করে সে সরকার জানে একটা সংগঠন তারা কত খরচা করবে। মানে আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছি, বুঝলেন তো, দুর্বল করে করতে করতে যাতে আমরা যদি দেওয়া হয় 1 কোটি টাকা, শুধু তো একজন বিচারপতি নয়, বিভিন্ন মামলায় বিভিন্ন বিচারপতি তাদের অনেক টাকা ফিস দিতে হয়। সেখানে দাঁড়িয়ে আমার যে মূল কথা বলার বিষয় সেটা হচ্ছে এই মামলা লড়বার জন্য এবং আপনাদের যে দাবিটা, এটা হচ্ছে ন্যায়সঙ্গত দাবি বলেই মনে করা যেতেই পারে। এখানে দাঁড়িয়ে হচ্ছে এত মামলার পিছনে এত কোটি কোটি টাকা খরচ, সেই পয়সা খরচ না করে কর্মচারীদের যারা অবসর নিয়েছেন এই মুহূর্তে তাদের বেতন নেই, স্বল্প টাকা পেনশন পান। সেটা তো দেখুন, সেটা তো সবসময় বলি। ব্যাপারটা হলো সেদিনকে দেখছিলাম যে আপনার ওই আপনার ওই লক্ষ্মী ভান্ডারে 50 কোটি টাকা, 50,000 কোটি টাকা খরচা করেছে। আমি সেটাতে পোস্টও করেছি, যেখানে লক্ষ্মীর ভান্ডারে সরকার 50,000 কোটি টাকা খরচা করেছে, সেখানে আবার ডিএ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে 42,000 কোটি টাকা লাগবে। তাহলে সেক্ষেত্রে তাহলে আমাদের 42,000 কোটি টাকাটায় কি ব্যয় হলো লক্ষ্মী ভান্ডারে দিতে? মানে ডিএর টাকাটাই সরকার মানে ভোট কেনার জন্য ব্যবহার করছে বলে মনে হচ্ছে। কিন্তু সরকারি কর্মচারী যাদের দিয়ে একটি সরকার চলে, এই সরকারি কর্মচারী না হলে পরে সরকারটা অসর্ব হয়ে পড়বে বলেই মনে করা হয়, এটা কোনো অংশের অসত্য নয়। তাদের বঞ্চিত করে এই ধরনের পদক্ষেপ কেন রাজ্য সরকারের, কি মনে করেন আপনি? দেখুন, ব্যাপারটা কি, এই যে সরকার, এই যে ধরুন এই যে ডকুমেন্টস যতই বলুন, সরকারি ডকুমেন্টস এর ব্যাপারগুলো বলুন, সেগুলো তো সরকারি কর্মচারীদের হাতেই আসে, একদম তাই না? তাহলে সরকারি কর্মচারীদের যদি মানে এইভাবে ডিপ্রাইভ করে, তাহলে তারা কি করবে? তারা তো মানে এইসব খবর লিক করবে, একদম একদম লিক করবে। কারণ আমি মানে ধরুন একটা সরকারি কর্মচারী, সে দেখছে যে সরকার কিছুই দিচ্ছে না, এই খবরটা দে বাজারে ছেড়ে সরকারকে মানে মেলাইন করার চেষ্টা করবে। এটা তো স্বাভাবিক কথা। এটা কি রাজনৈতিক দল হিসাবে এই সরকারের লোকজন বোঝে না? অবশ্যই বোঝে, এবং সেই জন্য তো অনেক ব্যবস্থাও নেয়, মানে সাগর থেকে পাহাড়ে বদলিও করে দিচ্ছে। হ্যাঁ, আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে একটু রাজনৈতিক হতে পারে প্রশ্নটা। সরকার যদি তার নিজস্ব কর্মচারীদের প্রতি এহেন পদক্ষেপ নিতে পারে, তাহলে সরকারি কর্মচারীরা কেন ঐক্যবদ্ধ হতে পারছে না, কি মনে করছেন? এবার দেখুন, এই ঘটনাটা আমি যেটা বলছি যে আমাদের মামলাটা 16 সালে আমরা করেছিলাম, ঠিক আছে? 16 সালে মামলা মানে ক্ষমতায় আসার পর 5 বছর মানে ধরুন সরকারি কর্মচারীরা অনেক দাবি নিয়ে দিয়ে নিয়ে আন্দোলন করেছে। তারপরে 16 সালের পরবর্তী 16 সালে যখন আবার চলে আসলো, তারপরে দেখছিলাম যে সরকারি কর্মচারীরা যখনই আন্দোলনে নামতো, সরকার তার উপর প্রতিহিংসামূলক আচরণ করত। সেই পরিপ্রেক্ষিতে আমার এবং আমার প্রেসিডেন্টের একটা জামিন অযোগ্য ধারায় মামলা আমরা খেয়েছি। আমরা জানি এটা। হ্যাঁ, এবার কি করলাম, এবার দেখছি কর্মচারী সমাজ আন্দোলনের জন্য নামছে না, ভয় পাচ্ছে। দেখুন, যদি একটা সংগঠনের নেতাদেরই যদি পানিশমেন্ট দেয় সরকার, সাধারণ কর্মচারীরা তো ভয় পাবেই, এটা তো স্বাভাবিক। এবং যার জন্য আমরা দেখলাম যে
ডিএ বাম আমলে ডিএ নিয়ে আন্দোলন করেছি, তারা বছরে একটা তো দিয়েছে, হ্যাঁ, পরের বছর দুটো, তারপরের বছর তিনটেও দিয়েছে এক বছরে, হ্যাঁ, একদম। এইভাবে দিয়েছে। কিন্তু এই সরকার দেখছি যে দিনের পর দিন ডিউ রাখতে রাখতে এমন একটা অবস্থায় হয়ে গেল, পঞ্চম বেতন কমিশন শেষ হয়ে যাওয়ার পর দেখলাম যে 50% মহার্ঘ ভাতা বাকি। তখনই তো আমরা মামলাটা করলাম, একদম একদম। যে সেই মামলা সরকার ভেবেছিল ও কিছু হবে না, তার পরিপ্রেক্ষিতে মামলা যে পদ্ধতিতে এগিয়ে গিয়ে আজকে সুপ্রিম কোর্টে, সেটা আর বিস্তারিত বলছি না, হ্যাঁ, আমি কিন্তু একটা বিষয় কর্মচারী জানি। সমাজ ভয়ের চোটে